হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে চলেছি। এটা 10 নম্বর ভিডিও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন কি আছে? আই হু ড্যাশ ইউর ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই ইউ। এখানে সাবজেক্টটা হচ্ছে হু, তাহলে হু অনুযায়ী আমাদেরকে এখানে ভার্ব বসাতে হবে। হু এর পার্ট অফ স্পিচ কি না? হু একটা প্রোনাউন। হু কি প্রোনাউন? হু দু রকম প্রোনাউন হয়। হুকে যখন প্রশ্ন করতে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন করা ছাড়া বাক্যে অন্য কোনোভাবে ব্যবহার করলে তখন হু রিলেটিভ প্রোনাউন। হু যখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, হু এর অর্থ কে বা কারা। আবার হু যখন রিলেটিভ প্রোনাউন হবে তার অর্থ হচ্ছে যে বা যারা। কি করে বুঝবো হু ইন্টারোগেটিভ প্রোনাউন না হু রিলেটিভ প্রোনাউন? একটা সেন্টেন্স দিচ্ছি, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। আরেকটা সেন্টেন্স হলো আই নো হু ইউ আর। প্রথম সেন্টেন্সে কি আছে? হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এখানে হু এর অর্থ কি প্রকাশ করছে? কে বা কারা। কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু তোমার কে। এখানে কারা অর্থটাও হবে না। কেন না? হু এর পরে ইজ আছে, হু এর পরে সিঙ্গুলার ভার্ব আছে, মানে শুধুমাত্র কে অর্থ প্রকাশ করছে। তাহলে যখন কে বা কারার মধ্যে অর্থ প্রকাশ করছে তখন হুটা প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে, তার মানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। পরের বাক্যটা যদি দেখি, আই নো হু ইউ আর। আমি জানি তুমি যে হও। তাহলে তুমি যে, তোমার যেটা পরিচয় সেটা আমি জানি, অর্থাৎ আমি তোমাকে জানি। তাহলে হু মানে এখানে যে বা যারা। আরেকটা বাক্য দেখে নিচ্ছি, আই নো হু কিলড হিম। আমি জানি যে তাকে মেরেছে বা হত্যা করেছে। তাহলে এখানে কে নয়, যেই। তাহলে যে বা যারা যখন অর্থ প্রকাশ করছে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। আর একই শব্দ প্রশ্ন করতে যখন ব্যবহার করা আছে তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এত কিছু শিখলাম কেন সেটা কোশ্চেনে গেলে বোঝা যাবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে না হু। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন হবে, এই রিলেটিভ প্রোনাউন সিঙ্গুলারও হতে পারে, এই যে আমরা দেখলাম যে বা যারা। তাহলে আমরা কি করে ভার্ব বসাবো? ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা বুঝবো কি করে? না, যখন রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। অ্যান্টিসিডেন্ট সে আবার কি? অ্যান্টিসিডেন্ট কি জিনিস? তাহলে নতুন একটা কথা পেলাম, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি জিনিস না? রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট তার। তাহলে এখানকার অ্যান্টিসিডেন্ট কি বুঝতে পেরে গেছো? তাহলে হু সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে। তাহলে এখান থেকে বুঝতে পারবো না, তার অ্যান্টিসিডেন্ট দেখে আমাদেরকে ভার্ব বসাতে হবে। হু এর অ্যান্টিসিডেন্টকে না আই। তাহলে আই অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। আই অনুযায়ী যেটা হওয়া উচিত হুর পরে আমরা সেই ভাবটা বসাবো। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট তো হু, কিন্তু এই সাবজেক্ট দেখে আমরা কি ভার্ব হবে সেটা ঠিক করতে পারছি না। কেন কি? এটা রিলেটিভ প্রোনাউন। যখন রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকবে তখন তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব ফর্ম বসাতে হবে। তার অ্যান্টিসিডেন্ট কোনটা না? রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে ওই নাউন বা প্রোনাউনটাকে তার অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, হু হচ্ছে নামে বাড়ির হেড বা সাবজেক্ট। যে সাবজেক্ট তাকে আমরা হেড বলতে পারি। তাহলে নামেই শুধু সাবজেক্ট, আসল রোল প্লে করছে তার বাড়ির যে গিন্নি যে সামনে বসছে, যে অ্যান্টিসিডেন্টকে বলতে পারি তার বাড়ির গিন্নি, তার ওয়াইফ। তাহলে অ্যান্টিসিডেন্ট তার স্ত্রী যে মন্ত্রণা দেবে সেই অনুযায়ী ভাবটা বসবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট তাকে আমরা মনে মনে ধরে নিতে পারি ওয়াইফ। রিলেটিভ প্রোনাউনটা নামে খালি সাবজেক্ট, আসল কথা সমস্ত মন্ত্রণা সমস্ত ডিসিশন তার সেই বউর কাছ থেকেই শুনে সে কী করে না ডিসাইড করে। তাহলে এখানে তার বউ আই আছে, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে না ভাব ফর্ম বসাতে হবে। আইয়ের পরে কি বসে? এম, ইজ, আর, অল অফ দিস। আইয়ের খরিদ্দার একটাই, সেটাকে না এম। আই আছে মানে সে এমকে একদম তার ঘরে কিনে রেখেছে। তাহলে আই এম ইউর ফ্রেন্ড, এটা মনে মনে ধরে নাও যে আই এম ইউর ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই ইউ। তাহলে আই হু এম ইউর ফ্রেন্ড, আমি যে কিনা তোমার বন্ধু, শুড স্ট্যান্ড বাই ইউ। যেহেতু আমি তোমার বন্ধু, সেই বন্ধু হিসাবে আমার তোমার পাশে দাঁড়ানো উচিত, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে এখানে কত কিছু আমরা শিখতে পারলাম একটা কোশ্চেনের মধ্যে। অ্যান্টিসিডেন্ট কি না? রিলেটিভ প্রোনাউনের আগে বসে ওই রিলেটিভ প্রোনাউন সম্বন্ধে বলবে। তাহলে রিলেটিভ প্রোনাউন সেটা যদি হাজব্যান্ড হয় তার অ্যান্টিসিডেন্টটা হচ্ছে তার ওয়াইফ। তাহলে এখানে হাজব্যান্ডের কথা অনুযায়ী চলবে না, ওয়াইফের কথা অনুযায়ী ভার্ব বসবে। কি বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে, হি হু ড্যাশ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি।
বাক্য একই আছে, এখানে শুধু সাবজেক্টের আগের অ্যান্টিসিডেন্টটা পাল্টে গেছে। সাবজেক্টকে হু ড্যাশ মাই ফ্রেন্ড, এখানে হু ড্যাশ মাই ফ্রেন্ড যদি আসল কথাটা ধরি তাহলে হুটা সাবজেক্ট, কে বা কারা না যে বা যারা, অর্থ প্রকাশ করছে যে বা যারা। তাহলে কে বা কারাকে কেটে দিয়ে যে বা যারাতে টিকমার্ক দিই। যে বা যারাতে অর্থ প্রকাশ করছে তার মানে রিলেটিভ প্রোনাউন, কোনটা না হু। যেহেতু রিলেটিভ প্রোনাউন তাহলে এখানে বলতে পারি হুটাকে না হুটা হচ্ছে হাজব্যান্ড। কিন্তু এ বাড়ির হাজব্যান্ড এ খালি নামে মাত্র হেড। একে না এ তোমার আমার সবার কাকা। এ তো বাড়ির হাজব্যান্ড ঠিক কথা, কিন্তু আমাদের কাকা। তো আমরা যদি একে কাকা বলি তাহলে কাকার বউ তার সামনে বসে আছে, তাহলে এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগেই যে নাউন বা প্রোনাউনটা রয়েছে সে হচ্ছে আমাদের আন্টি, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট। এবারে বুঝতেই পেরে গেছো কাকা নামে হেড, কিন্তু আসল পুরো সংসার বা হচ্ছে আসল মন্ত্রণা দেয়কে বা আসল সংসার চালায়টাকে না সে হচ্ছে আমাদের আন্টি, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখানে হি কি না হি সিঙ্গুলার, তাহলে হি লিখে রাখি, হিটা হচ্ছে সিঙ্গুলার। হি যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলারে বসবে। কিসে বসবে? সিঙ্গুলারে। এখন আমাদের দেখে নিতে হবে যে হি অনুযায়ী ভার্ব কি বসবে। ওর নামে খালি হু আছে, হু অনুযায়ী এখানে বসবে না, হি অনুযায়ী বসবে। কেন কি হু যদি ধরো হু সিঙ্গুলারও হয় আবার হুর পরে প্লুরাল ফর্মও বসতে পারে। তাহলে হি অনুযায়ী এম হবে না, হির পরে তো এম হয় না, তাহলে এম কাটা। হির পরে ইজ হতে পারে, কেন কি ইজ সিঙ্গুলার আছে, হিও সিঙ্গুলার, আমরা জানি হিটাও সিঙ্গুলার। তাহলে এখানে হি ইজ মাই ফ্রেন্ড হবে। তাহলে হি হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি, সে যে কিনা আমার বন্ধু তার আমার কাছে দাঁড়ানো উচিত, অর্থাৎ আমার পাশে দাঁড়ানো উচিত। তাহলে ইজ হবে। আর দেখে নি আর কিসে আছে? আর প্লুরালে আছে, তাহলে প্লুরাল তো হবে না। বলছে অল অফ দিস, কি করে অল অফ দিস হবে? এম হচ্ছে না, আর হচ্ছে না, তাহলে সবগুলো কি করে ঠিক হবে? তাহলে অল অফ দিসও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে না অপশান বি। চলে যাব আমরা পরের প্রশ্নে। চলে এসছি আমরা পরের প্রশ্নে। ইউ হু ড্যাশ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। এখানে সেন্টেন্স পুরো সেম আছে, খালি হি এর জায়গায় ইউ হয়ে গেছে। হু ড্যাশ মাই ফ্রেন্ড, এই যে অংশটা আছে এখানে আমি যদি দেখি তাহলে হুটাই হলো বাড়ির হেড, অর্থাৎ সাবজেক্ট। সাবজেক্টকে আমরা কি বলছি না হেড। আবার এই হেডটাকে না রিলেটিভ প্রোনাউন। যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন হচ্ছে তার মানে সে যে হেড সে খালি নামে হেড। এ হচ্ছে সেই আমাদের আঙ্কেল, আমাদের সবার আঙ্কেল, যে কার কথা শোনে না তার আগে বসা এই যে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ আমাদের আন্টি। আন্টি কেন বললাম? ওই যে অ্যান্টিসিডেন্ট বোঝাতে মনে রাখার জন্য আন্টি কথাটা বললাম। তাহলে যদি এখানে দেখি যে আমাদের আন্টিকে এখন না ইউ, তাহলে অ্যান্টিসিডেন্টটাকে না ইউ, হুটাকে না রিলেটিভ প্রোনাউন, যার অ্যান্টিসিডেন্টকে না ইউ। রিলেটিভ প্রোনাউন যদি বাড়ির হেড হয় অর্থাৎ সাবজেক্ট হয় তাহলে কিন্তু ওই রিলেটিভ প্রোনাউন অনুযায়ী আমরা ভার্ব ডিসাইড করতে পারবো না কি হবে, কারণ ডিসিশন আসে আমাদের আন্টির কাছ থেকে অর্থাৎ অ্যান্টিসিডেন্টের কাছ থেকে। তাহলে এখানে ইউর কাছ থেকে ডিসিশন আসবে কি ভার্ব বসবে। তাহলে আমাদের ইউ দেখে করতে হবে ভার্ব কি ফর্মে বসবে। দেখো ইউর পরে নিশ্চয়ই এম হয় না, ইউ এম হয় না। এম তো কেবলমাত্র কেনা আছে আইর বাড়িতে, ও কেবলমাত্র আইর বাড়িতে যায়, আই কিনে রেখেছে এমকে, একদম আই এর পার্মানেন্ট কাস্টমার। এরপরে আসছে ইজ, ইজ তো ভার্বের সিঙ্গুলার ফর্ম। ইউর পরে কি ইজ হয় না, ইউর পরে ইজ হয় না। ইউর পরে আর হয়, হ্যাঁ ইউর পরে আর হয়। ইউর পরে কি হয়? আর হয়। আর ওয়াজারের মধ্যে ইউর পরে ওয়ার হয়, ওয়াজ হয় না। ইউর পরে ভার্বের প্লুরাল ফর্ম বসে, অর্থাৎ ইউ কথার অর্থ সিঙ্গুলারেও বোঝাতে পারে আবার প্লুরালেও বোঝাতে পারে, কিন্তু আমাদেরকে ভার্বটা সর্বদা প্লুরাল ফর্মে লিখতে হয়। তাহলে ইউর পরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আর, বি ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ওয়ার। যদি হ্যাভ ভার্ব বসে তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ বসাতে হয়, হ্যাজ নয়। আর তার পাস্ট ফর্ম বসালে ইউর পরে হ্যাড বসাতে হয়। এখানে বলেছে অল অফ দিস, অল অফ দিস তো হবে না, সবগুলো কি করে হবে? এ বি তো প্রথমেই কেটে দিয়েছি, তাহলে সঠিক উত্তর অপশান সি। উত্তর কি দাঁড়াবে? ইউ হু আর মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন আছে ইফ এনিবডি ড্যাশ দ্য ট্রুথ লেট হিম টেল ইট। এখানে নো ভার্ব আছে, তাহলে অর্থটা প্রকাশ করবে এরকম, ইফ এনিবডি ড্যাশ দ্য ট্রুথ, অর্থাৎ কেউ যদি এখানে সত্যটা জানে, লেট হিম টেল ইট, তাকে এটা বলতে দাও। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা একটা নিয়ম মনে রাখবো, সেটা কি
যদি এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান প্রভৃতি প্রোনাউন থাকে তাহলে এই সব প্রোনাউনের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার ফর্মে বসে। এই হচ্ছে তার নিয়ম। তাহলে এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান প্রভৃতি প্রোনাউনের পর যদি ভার্ব বসাতে হয় তাহলে সে ভার্বটা কিসে বসবে? সিঙ্গুলার ফর্মে। কিসে? সিঙ্গুলার ফর্মে। কি বসবে? ভার্বটা। এখানে সাবজেক্ট কি আছে? ইফ এনিবডি ডাজ দ্য ট্রুথ, যদি কেউ জানে। এখানে এই ক্লজের সাবজেক্টটা আছে এনিবডি, তাহলে এনিবডি আছে মানে এখানে কি বসবে না ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসবে। বুঝতে পারলাম কিনা? তাহলে এখন আমাদের খুঁজে বার করতে হবে সিঙ্গুলার ফর্ম কোনটা। এর সঙ্গে আরও একটা কথা বলে দিই, এনিবডি কথাটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাহলে সিঙ্গুলার ফর্ম বলতে অপশান বি। আর যেটাতে এস যোগ নেই সেটা প্লুরাল ফর্ম। এখানে বলেছে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, হবে না। বলছে বোথ এ অ্যান্ড বি আর ইনকারেক্ট, দুটোই ভুল, হবে না। কেন কি? অপশান বি ঠিক হয়েছে। তাহলে সঠিক উত্তর অপশান বি। বোঝাতে পারলাম কিনা? তাহলে আরেকবার বলে দিই, এনিবডি, এভরিবডি, এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান প্রভৃতি প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে তারপরে যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলারই বসবে। এখন এনিবডি কথাটা যেহেতু থার্ড পারসনে আছে প্লাস এটা সিঙ্গুলার, যেহেতু দুটোই এখানে ভি1 দিয়ে আছে, ভি1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বসাতে গেলে আমাদের দেখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু আছে, ভার্বের শেষে এস যেটাতে বা ইএস যেটাতে যোগ আছে সেই ভাবটাই আমাদের বসাতে হবে। তাহলে এখানে নোস যে ভাবটা আছে শেষে এস যোগ আছে, তাই থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বলতে অপশন বি। বোঝাতে পারলাম কিনা? চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে মেনি এ রোজ ড্যাশ বর্ন টু ব্লাস আনসিন। সাবজেক্টকে মেনি এ রোজ, এই সেন্টেন্সের সাবজেক্ট। এখন সাবজেক্ট যদি মেনি এ দ্বারা বা মেনি এম দ্বারা শুরু হয়, তারপরে দেখবে কোনো নাউন আছে, তখন মনে রাখবে মেনি এ বা মেনি এম যুক্ত থাকার কারণে সেই সাবজেক্টটি সর্বদা সিঙ্গুলার হয়। কিসে? সিঙ্গুলারে হয়। এখন আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভাবটাও সিঙ্গুলার ফর্মে বসাতে হয়। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? যখন কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি এম যুক্ত থাকে তখন সাবজেক্টটি সিঙ্গুলার হয়, তাই ভাবটিও সিঙ্গুলার ফর্মে বসে। এখানে যদি আমরা লক্ষ্য করি মেনি এ কথাটা আছে, তারপরে একটা নাউন আছে, তাহলে প্রথমে আছে মেনি এ, তারপরে রোজ, রোজ একটা নাউন, তাহলে নাউন একটা যুক্ত আছে, তাহলে কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি এন কথাটা যুক্ত থাকলে সেটি সর্বদা কিসে হয়? সিঙ্গুলার হয়। এটাই তো আমরা এক্ষুনি শিখলাম। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার হয়ে যাচ্ছে তাহলে তারপরে থাকা ভার্বটা কিসে হবে না? সেটাও সিঙ্গুলার ফর্মে হবে। কিসে? সিঙ্গুলার ফর্মে। অপশান এতে আমরা দেখতে পাচ্ছি এম আছে, মেনি এ রোজ যেহেতু সাবজেক্ট তারপরে কখনো এম বসতে পারে না। এখানে সাবজেক্ট কেবলমাত্র আই যদি থাকতো তখনই এম হতো, কেন কি আমরা জানি আই পার্মানেন্টলি তার বাড়িতে এমকে কিনে রেখেছে। এরপরে কি আছে? ইজ। আমরা জানি ভার্ব কিসে বসবে? সিঙ্গুলারে। ইজ কিসে আছে? ইজ সিঙ্গুলার ফর্ম, তাহলে ইজ হতে পারে। আর কিসে আছে? আর তো ভার্বের প্লুরাল ফর্ম, আর হবে না। ওয়্যার কিসে আছে? ওয়্যার প্লুরাল ফর্মে আছে, তাহলে ওয়্যারও হচ্ছে না। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম কিনা? চলে এসছি আমরা পরের প্রশ্নে। মেনি অ্যান্ড অ্যাডমায়ারার ড্যাশ হিম। দেখো এখানে মেনি অ্যান কথাটা যুক্ত আছে, তাহলে মেনি এ হোক বা মেনি অ্যান হোক, সেটা যখন সাবজেক্টে কোনো নাউনের পূর্বে বসেই, মেনি এ বা মেনি অ্যান কোনো নাউনের যখন পূর্বে বসেই এবং দিয়ে পুরোটা একটা সাবজেক্ট গঠন করে, এখানে সাবজেক্টটা পুরোটা হচ্ছে মেনি অ্যান অ্যাডমায়ারার। তাহলে সাবজেক্ট মেনি অ্যান অ্যাডমায়ারার, মেনি অ্যানের সঙ্গে যুক্ত আছে একটা নাউন, কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি অ্যান কথাটা যুক্ত থাকা মানে সাবজেক্টটি সিঙ্গুলার। সাবজেক্ট যখন সিঙ্গুলার তাহলে তারপরে থাকা ভাবটা কিসে বসবে? তাহলে সেটাও সিঙ্গুলারে বসবে। মেনি অ্যান অ্যাডমায়ারার এ ফার্স্ট পার্সনও নয়। কেন ফার্স্ট পার্সন নয় বলছি? আই আর উই থাকলে ফার্স্ট পার্সন হয়, ইউ থাকলে সেকেন্ড পার্সন, বাদ বাকি দুনিয়ায় যা নাউন আছে সব সেগুলো থার্ড পার্সন। তাহলে সাবজেক্ট কি আছে? মেনি অ্যান অ্যাডমায়ারার, এটা থার্ড পার্সনে আছে। এখন সিঙ্গুলার না প্লুরাল? আমরা দেখলাম মেনি অ্যান প্লাস তারপরে একটা নাউন আছে, তাই পুরো সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার বলছি। তাহলে থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কেন বললাম? কেন কি প্রেজ কথাটা যদি দেখি এটা ভি1-এ আছে,
প্রেজেস কথাটা যদি দেখি এটাও V1 এ আছে, শুধু পার্থক্য হচ্ছে S/S যোগ আছে। তাহলে দুটোই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের শেষে S/S যোগ থাকা দরকার। তাহলে যে অপশানে S/S যোগ আছে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে বুঝতেই পেরে গেছো এখানে সঠিক উত্তর কোনটা হবে, অপশান বি, কারণ কি অপশান বির শেষেই S/S যোগ আছে। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে টু মেনি কুকস ড্যাশ দ্য ব্রোথ। ব্রোথ কথার অর্থ কি, ঝোল। টু মেনি কুকস মানে রান্নাকারী, অনেকজন রান্নাকারী যদি হয় তখন কি হয় না, ঝোলটাই খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অনেক রাঁধুনি মিলেই ঝোলটা নষ্ট করে দেয়, বেশিজন মিলে কোনো কাজ করলেই গন্ডগোল হয়। তাহলে এখানে সাবজেক্ট কি, টু মেনি কুকস, এই হলো তার সাবজেক্ট। এখন আমাদের বার করতে হবে এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, কোনটা করব, কোনটাতে টিক মার্ক দেবো। এর জন্য একটা নিয়ম আছে, এ গ্রেট মেনি কথাটার পরে যদি কোনো নাউন থাকে, বা এ গুড মেনি এই কথাটার পরে যদি কোনো নাউন থাকে, বা টু মেনি কথাটার পরে যদি কোনো নাউন থাকে, তখন পুরো যে সাবজেক্টটা সেটাকে প্লুরাল ধরা হয়। কি ধরা হয়, প্লুরাল। এই হচ্ছে তার নিয়ম। সাবজেক্ট এখন দেখতে পাচ্ছি প্লুরাল হয়ে গেছে, তাহলে এরপরে যখন ভাবটা বসবে সেই ভাবটাও প্লুরাল ফর্মে বসবে। সোজা সাপটা নিয়ম কি দাঁড়ালো তাহলে, কোনো নাউনের আগে এ গ্রেট মেনি, বা কোনো নাউনের আগে এ গুড মেনি, বা কোনো নাউনের আগে টু মেনি, এই তিনটা কথা যদি থাকে দিয়ে যদি সাবজেক্ট তৈরি হয় সেই সাবজেক্টটা প্লুরাল, তাহলে তারপরে থাকা ভাবটা কিসে বসবে, সেটাও প্লুরাল ফর্মে বসবে। এই হচ্ছে তার নিয়ম। এখন যদি আমরা কোশ্চেন দেখি, টু মেনি কুকস ড্যাশ দ্য ব্রোথ, এখানে টু মেনি কথাটা যোগ আছে প্লাস তার সঙ্গে এই যে কুকস, কুকস তো একটা নাউন, তাহলে নাউন কথাটা আছে। তাহলে টু মেনির সঙ্গে একটা নাউন আছে, একটা নাউনের আগে টু মেনি আছে, তাহলে পুরোটা এটা কি না, এটা প্লুরাল। এটা কি না, এটা একটা প্লুরাল। তাহলে এই যে টু মেনি কুকস এটা প্লুরাল হবে। এখন সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে এখানে যে ভাবটা বসবে সেটা কিসে বসবে, সেটাও প্লুরাল ফর্মে বসবে। এখন আমাদের খুঁজে বার করতে হবে অপশান এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। প্রথমে আমরা অপশান বি কে কাটবো। এখন তোমার প্রশ্ন হতে পারে কেন স্যার, কারণ স্পয়েলস কথাটা আছে, অর্থাৎ মূল ভার্বের শেষে এস আছে। মূল ভার্বের শেষে এস কখন যোগ হয় না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারে থাকে। কিসে থাকে, সিঙ্গুলারে থাকে। এখানে সাবজেক্ট আমরা কি দেখলাম, টু মেনি কুকস, এটা তো থার্ড পারসন আছে, এটা একদম সত্য কথা, কিন্তু এটা প্লুরালে আছে, সিঙ্গুলারে নেই। কিন্তু কিসে আছে, প্লুরালে আছে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম যেটা স্পয়েলস, ওটাকে সবার প্রথমে এই কারণে কেটেছি। তাহলে থার্ড পারসনের প্লুরাল ফর্ম কোনটা না, ওই যে এস ছাড়া যেটা রয়েছে সেটাই প্লুরাল ফর্ম। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। বলছে বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, দুটো কি করে ঠিক হবে, বি তো কেটেই দিয়েছি, তাহলে অপশান সি হবে না, বোথ এ অ্যান্ড বি আর ইনকারেক্ট, দুটোই ভুল। না না, স্পয়েল তো হচ্ছে, এ তো হচ্ছে, তাহলে দুটোই ভুল কি করে হবে, এটাও হচ্ছে না। বোঝাতে পারলাম কিনা। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে এ গ্রেট মেনি বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। সাবজেক্টকে এ গ্রেট মেনি বয়েজ, এটা বাক্যের সাবজেক্ট। এখন আমাদের খুঁজে বার করতে হবে এই সাবজেক্টটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে। দেখো কথাটা যে আছে এ গ্রেট মেনি, তারপরে আছে বয়েজ, বয়েজ মানে নাউন ধরতে পারি। এ গ্রেট মেনি পরে যদি কোনো নাউন থাকে, অর্থাৎ কোনো নাউনের পূর্বে যদি এ গ্রেট মেনি কথাটা থাকে, তাহলে পুরো সাবজেক্টটা হয়ে যাচ্ছে প্লুরালে। কিসে আছে, প্লুরালে। বিশ্বাস হচ্ছে না, দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1 নম্বর রুলেই লেখা আছে এ গ্রেট মেনির পরে যদি কোনো নাউন থাকে সেই সাবজেক্টটা প্লুরালে হচ্ছে। দেখো প্রমাণও দিয়ে দিলাম। এখন তুমি কিন্তু বলতে পারবে না যে দাদা তুমি নিয়মটা বলোনি, নিয়ম কিন্তু আমি আগের কোশ্চেনেই বলে দিয়েছি, হ্যাঁ কি না। তাহলে এ গ্রেট মেনি কথাটার সঙ্গে নাউন যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়। তাহলে পুরো সাবজেক্টটা এ গ্রেট মেনি বয়েজ, এটাকে প্লুরাল বলতে পারি। কিসে আছে, প্লুরালে। তাহলে এখানে যে ভাবটা বসবে সে ভাবটা কিসে বসবে, প্লুরালে। এখন প্রথম অপশানে আছে সিঙ্গুলার ফর্ম এম, তাহলে কাটা। ইজ কি, ইজ সিঙ্গুলার ফর্ম, তাহলে ইজও কাটা। ওয়াজ কি, ওয়াজ ভার্বের সিঙ্গুলার ফর্ম, তাহলে সিঙ্গুলার ফর্ম তো বসবে না, এখানে প্লুরাল ফর্ম বসাতে হবে। ওয়্যার কি, ওয়্যার ভার্বের প্লুরাল ফর্ম, তাহলে একটাই প্লুরাল ফর্ম আছে, অপশান ডি। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, এ গ্রেট মেনি বয়েজ ওয়্যার অ্যাবসেন্ট হবে। নেক্সট কোশ্চেন আছে টু আর ড্যাশ হিউম্যান। টু আরটা হচ্ছে সাবজেক্ট। যদি কোনো সাবজেক্ট ফ্রেজ থাকে, এটা একটা ফ্রেজ, কি করে বুঝলাম,
ফ্রেজ কাকে বলে না, ফ্রেজ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, যেখানে কোনো প্রেডিকেট থাকবে না এবং যেখানে কোনো ফিনিট ভার্ব থাকবে না, সমাপিকা ক্রিয়া থাকবে না, অথচ একের বেশি শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে, কিন্তু অর্থ প্রকাশ করবে একটি শব্দের মতো, একটি শব্দের ন্যায়, তখন তাকে আমরা বলি কি না ফ্রেজ। ফ্রেজ হওয়ার কন্ডিশন কি? 1, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না। 2, প্রেডিকেট থাকবে না। 3, সমাপিকা ক্রিয়া থাকবে না, তার মানে নন ফিনিট ভার্ব থাকতে পারে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। অসমাপিকা ক্রিয়া কীরকম হয় দেখো, অসমাপিকা ক্রিয়া বললে 1 নম্বর হচ্ছে ভার্বের 4 নম্বর শুধু একা থাকবে, অসমাপিকা ক্রিয়া। টুর পরে ভার্বের 1 নম্বর থাকবে, অসমাপিকা ক্রিয়া। আবার হ্যাভিংয়ের পরে ভিতরি থাকতে পারে, এগুলো সব অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। সেগুলো যখন আমরা ফ্রেজ পড়বো তখন ভালো করে জানবো। আপাতত একটা কথা জেনে রাখি, একের বেশি শব্দ থাকবে এবং একটি শব্দের মতো অর্থ প্রকাশ করবে। যেরকম ধরো অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং একটা আলাদা শব্দ, টু একটা আলাদা শব্দ, দুটো শব্দ যোগ হয়ে এর অর্থ প্রকাশ করছে অনুসারে, তখন এটা ফ্রেজ। আবার যদি বলি ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে মোট 3টা শব্দ আছে। ক্যাটস অ্যান্ড ডগস কথাটার অর্থ মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তাহলে এখানে একটা অর্থ প্রকাশ করছে কিন্তু অনেকগুলো শব্দ, যার মধ্যে সমাপিকা ক্রিয়া ফিনিট ভার্ব থাকবে না, নন ফিনিট ভার্ব থাকতে পারে, এখানে তো নন ফিনিট ভার্বও নেই, তাহলে এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। তাহলে যদি এরকম কোনো ফ্রেজ বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেই ফ্রেজটা সর্বদা সিঙ্গুলার ধরা হয়। কি ধরা হয়? সিঙ্গুলার। তাহলে তারপরে যে ভাবটা বসবে সেটাও কিসে বসবে? সিঙ্গুলার ফর্মে। বোঝাতে পারলাম কি না? এখন কোশ্চেন 99 যদি আমরা দেখি, সাবজেক্ট কী আছে? টু অর। টু অর কথাটার অর্থ হচ্ছে ভুল করা, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা একটা ফ্রেজ। এখানে সমাপিকা ক্রিয়া নেই। কি করে বুঝলাম? না, এই যে টুর পরে ভার্বের 1 নম্বর ফর্ম, এই যে এখানে বলেছিলাম টুর পরে ভার্বের 1 নম্বর ফর্ম যদি থাকে তাহলে সেটা নন ফিনিট ভার্ব, আর নন ফিনিট ভার্ব কিন্তু থাকতে পারে ফ্রেজের মধ্যে। তাহলে এখানে ভাব তো আছে কিন্তু এটা নন ফিনিট ভার্ব, অর্থাৎ 2 + V1 যেহেতু আছে তাহলে এটা একটা ফ্রেজ। যদি ফ্রেজ থাকে তাহলে সেটা সর্বদা সিঙ্গুলার ধরা হয়। কী ধরা হবে? সিঙ্গুলার। তাহলে এরপরে থাকা যে ভাবটা, সে ভাবটা কিসে বসাবো? না, সেটাও আমাদেরকে সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। কিসে? সিঙ্গুলার ফর্মে। টু অর এই যে কথাটা আছে তাহলে এটা সিঙ্গুলার। এখন আমাদের ভাব খুঁজে বার করতে হবে সিঙ্গুলার কোনটা। এম তো সিঙ্গুলার ফর্মে থাকে, কিন্তু এম কার খরিদ্দার? আইয়ের খরিদ্দার। আই যদি সাবজেক্ট হিসেবে থাকে তবেই এম বসবে, তাহলে এম কাটা, এম হচ্ছে না। ইজ সিঙ্গুলার, তাহলে ইজ হতে পারে, অর্থাৎ টু আর ইজ হিউম্যান, ভুল করাটাই মানুষের কাজ, হতে পারে। আর কিসে আছে? আর আছে প্লুরাল ফর্মে। প্লুরাল ফর্ম তো হবে না। অপশান ডি আছে নান অফ দিস, এর মধ্যে কোনোটাই নয়। না, অপশান বি তো হচ্ছে, সুতরাং অপশান ডি কথাটাও ঠিক নয়, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। চলে এসছি আজকের ভিডিওর লাস্ট প্রশ্নে। দ্যাট হি ইজ অনেস্ট ড্যাশ নোন টু মি। দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ এই কথাটা আমার জানা, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট। এখন পড়বো ক্লজ। কেন পড়বো? বুঝতেই পেরে গেছো, সাবজেক্ট ক্লজ আছে। তাহলে ক্লজের বৈশিষ্ট্য কি? ক্লজের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রেডিকেট থাকতে হবে। প্রেডিকেট মানে সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশকে প্রেডিকেট বলা হয়। 3 নম্বর বিষয় হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে, অর্থাৎ যেগুলো আমরা ফ্রেজের ক্ষেত্রে বলছিলাম যে থাকবে না, সাবজেক্ট থাকবে না, ক্লজে থাকবে। প্রেডিকেট থাকবে না ফ্রেজের ক্ষেত্রে, ক্লজের ক্ষেত্রে প্রেডিকেট থাকবে। ফিনিট ভার্ব থাকবে না ফ্রেজের ক্ষেত্রে, কিন্তু ক্লজের ক্ষেত্রে ফিনিট ভার্ব থাকবে। সেখানে ছিল একাধিক শব্দ, এখানে এক বা একাধিক শব্দ দিয়ে কিন্তু ক্লজ বানানো যায়, অর্থাৎ একটা দিয়েও বানানো যায়, একের বেশি শব্দ দিয়েও বানানো যায়। 4 নম্বর ব্যাপার। 5 নম্বর কি? ক্লজের। সেখানে ছিল একটি শব্দের ন্যায় অর্থ প্রকাশ করবে, কিন্তু ক্লজের ক্ষেত্রে একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে, তার মানে একটি বাক্যের অংশের অর্থ হিসেবে প্রকাশ করবে। এই হচ্ছে ক্লজের নিয়ম। তাহলে এই সবগুলো নিয়ম মানলো কি না সেটা একবার চেক করে নিই, কেন কি প্রথম থেকেই তো বলে দিয়েছি এটা একটা ক্লজ। তার মানে এখানে আমি যতগুলো নিয়ম বলেছি সবগুলো নিয়ম অ্যাপ্লিকেবল হবে, যতগুলো এখানে বৈশিষ্ট্য বলেছি ক্লজের সবগুলো বৈশিষ্ট্য অ্যাপ্লিকেবল হবে। ফার্স্টে হি আছে, হিটা সাবজেক্ট,
ইজ হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে সাহায্য করছে, তাই ইজ ফিনিট ভাব বা সমাপিকা ক্রিয়া। বাদবাকি হিকে বাদ দিলে ইজ অনেস্ট পুরো যে কথাটা, এটা তার কি না, এটা তার প্রেডিকেট, অর্থাৎ প্রেডিকেটের মধ্যে ভার্বও পড়ে বাদবাকি অংশও পড়ে, তাহলে প্রেডিকেটও আছে। এক বা একাধিক শব্দ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা একটা ক্লজ হিসেবে ভেরিফাই করলো দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে হি ইজ অনেস্ট কথাটা একটা ক্লজ। যখন বাক্যে ক্লজ থাকবে তখনও কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে ধরা হবে। এখানে পুরো ক্লজটাই তো সাবজেক্ট, এই সাবজেক্টকে এখন সিঙ্গুলার হিসেবে ধরা হবে, অর্থাৎ ফ্রেজটাও সিঙ্গুলার আর ক্লজটাও সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেল, তাহলে এখানে যে ভাবটা বসবেই, তাহলে এই ভাবটাও সিঙ্গুলার ফর্মে বসবে। কিসে বসবে? সিঙ্গুলার ফর্মে। এখন আমাদের অপশানগুলোর মধ্যে থেকে দেখে নিতে হবে সিঙ্গুলার ফর্মে কোনটা আছে। এম তো সিঙ্গুলার ফর্মে আছে, কিন্তু হবে না, এম কেবলমাত্র আই থাকলে হবে। এখানে দ্যাট হি ইজ অনেস্ট আছে সাবজেক্ট হিসেবে, তাই এম হবে না। ইজ ভার্বের সিঙ্গুলার ফর্ম, এটা হতে পারে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, সে যে সৎ সেটা আমার জানা, এটা হতে পারে। আর কিসে আছে? আর আছে প্লুরাল ফর্মে, তাহলে আর তো হবে না। নান অফ দিস, এর মধ্যে কোনোটাই হবে না বলেছে, কে বলেছে? অপশান বি তো হচ্ছে, তাহলে অপশান ডিও হচ্ছে না, তাহলে সঠিক উত্তর অপশান বি। তাহলে মোটামুটিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্ত রুলগুলো কভার করলাম 100টা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 10টা ভিডিও রয়েছে, তারপরে ভিডিওতে থাকবে সমস্ত রুলগুলোকে নিয়ে একটা প্র্যাকটিস সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা অনেক নতুন নিয়ম শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। থ্যাংক ইউ, বাই।